ব্রিটেনের ক্ষমতা গ্রহণের পরই আমেরিকার সাথে সম্পর্ক এবং আন্তর্জাতিক কূটনীতি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি ব্রানাম। বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাম্প্রতিক ফোনালাপ ভালো হলেও দেশের স্বার্থ ক্ষুণ্ণ হলে তার বিরোধিতা করতেও দ্বিধাবোধ করবেন না তিনি। Of course, all leaders have to do that. You have to defend your own national interest before anything else. I will always put Britain's interest first. পূর্বসূরি কিয়ার স্টারমারের সাথে ট্রাম্পের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের হলেও বার্নহাম শুরু থেকেই বাস্তববাদী অবস্থান নিয়েছেন। সাক্ষাৎকারে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি উঠে আসে ব্রিটেনের প্রতিরক্ষা বাজেটের প্রসঙ্গ। 2030 সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপি 3% উন্নীত করার বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি না দিলেও নেটো জোটের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় তিনি অঙ্গীকারবদ্ধ বলে জানান। Absolutely committed to what we've promised our NATO partners, and that is my... প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিশ্চিত করতে আগামী বাজেটে বিস্তারিত রূপরেখা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে বার্নহাম প্রশাসন। ব্রিটেন প্রতিরক্ষা খাতের সক্ষমতা বাড়াতে প্রস্তুত বলে জানান দেশটির শীর্ষ কর্মকর্তারা। By 2035, we will be setting out at the budget and spending reviews the path to getting there. অভ্যন্তরীণ অর্থনীতি পুনরুদ্ধার এবং বিশ্বমঞ্চে ব্রিটেনের অবস্থান শক্তিশালী করতে বার্নহামের এই কৌশল ব্রিটেন আমেরিকা সম্পর্ককে নতুন এক সমীকরণের দিকে নিয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চেকপোস্টে লেবানিজ সেনাবাহিনীর টহল আর চারদিকে ধ্বংসের ক্ষতচিহ্ন। ইসরায়েলি সামরিক বাহিনী এলাকা ছাড়ার পর অবশেষে নিজেদের বাসস্থানে ফেরার অনুমতি পেয়েছেন দক্ষিণ লেবাননের প্রাচীন শহর জাউতার আল গারবিয়ার অধিবাসীরা। রবিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িতে নিজেদের স্মরণীয় মুহূর্তের বর্ণনা দিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন স্থানীয়রা, যেখানে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাথুরে বাড়িগুলোও গুড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। এই প্রাচীন জাউতার শহরের সব পাথরের বাড়ি অন্তত 100, 200 বা 300 বছরের পুরনো ছিল। এগুলোকে আমরা ঐতিহাসিক মনে করতাম, যত্ন করতাম। অথচ এসে কি দেখছি? এই ঘরগুলোর কি অপরাধ ছিল? মানুষের কি অপরাধ ছিল? এটা মানবতার বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধ। ওয়াশিংটনের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের যৌথ পরিকল্পনায় প্রথম ধাপে এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। এরপর মঙ্গলবার থেকে সেখানে লেবানিজ সেনাবাহিনী মোতায়েন হয়। তবে বাস্তুচ্যুতরা নিজেদের ঘরে ফেরার অনুমতি পান শুক্রবার থেকে। দীর্ঘ অপেক্ষার পর নিজ গ্রামে ঢুকে নিজেদের বসতবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন বাস্তুচ্যুত বাসিন্দারা। আমরা পুরো জীবনটা এখানে কাটিয়েছি। আমিও আমার সন্তানরা এখানেই বড় হয়েছি। সত্যি বলতে জাউতার আমার কাছে স্বর্গ ছিল। আজ এটা যে অবস্থা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। মানুষ যা হারায় তার মূল্য তখনই বুঝতে পারে। সমঝোতা অনুযায়ী হিজবুল্লাহর কাছ থেকে অস্ত্র বাজেয়াপ্ত করে পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ নেবে লেবানিজ সেনাবাহিনী। তবে এখনো সীমান্তের ভেতরে প্রায় 10 কিলোমিটার এলাকা ধরে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফলে গত মার্চে শুরু হওয়া যুদ্ধের পর বাস্তুচ্যুত হওয়া কয়েকশো হাজার বাসিন্দা এখনো নিজ ঘরে ফিরতে পারছেন না। বিশাল আকৃতির কাঠের বাঁশি নিয়ে পর্বতচূড়ায় সমাবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার নেন্দাস এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উঁচুতে প্রতি বছরই আয়োজিত হয় এই ঐতিহ্যবাহী আন্তর্জাতিক আল্পহর্ন উৎসব। পাহাড়ের শুভ্র প্রকৃতি আর ঐতিহ্যবাহী সুরের এক অপূর্ব মেলবন্ধন ঘটে এই আয়োজনে। এটি সত্যি চমৎকার ও সতেজ অনুভূতি। বিশাল পাহাড়ের এমন মনোরম পরিবেশে এই বাদ্যযন্ত্রটির সুর যেমন দারুণভাবে প্রতিধ্বনি তৈরি করে, প্রকৃতির মাঝে বাজানো আর আন্তর্জাতিক শিল্পীদের সাথে দেখা হওয়াটা সত্যিই দারুণ। অতীতে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বার্তা পাঠানোর জন্য এই দীর্ঘ আল্পহর্ন ব্যবহার করা হতো। বর্তমানে তা স্থান পেয়েছে সুইজারল্যান্ডের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে। প্রায় 150 জন শিল্পী একত্রিত হয়ে উন্মুক্ত প্রকৃতির মাঝে সুর তুলে সৃষ্টি করেন এক অদ্ভুত মোহময় পরিবেশের। আমি ছোটবেলা থেকেই প্রতি বছর এখানে আসছি। বন্ধুদের নিয়ে একসাথে বাজানো সবসময় আনন্দের। ট্রাকুয়েটের মতো জায়গায় 150 জন মানুষের সাথে এমন যৌথ পরিবেশনা সবসময় অসাধারণ ও জাদু ভরা। শুধু সুরই নয়, ঐতিহ্যবাহী পতাকা ঘোরানো এবং সুইজারল্যান্ডের পাহাড়ি মেলা উপভোগ করেন দেশি বিদেশি পর্যটকরা। পরিবেশনার সূক্ষ্ম বৈচিত্র্য শ্রোতাদের শিহরিত করে, সেটি এই আয়োজনের প্রধান আকর্ষণ। প্রতিটি সুর সাধারণ হলেও এর পরিবেশনা এতটাই স্বাধীন যে এটি মানুষকে মুগ্ধ করে। সবচেয়ে সুন্দর বিষয় হলো শ্রোতারা এই সুরের মাঝে একটি গল্প খুঁজে পান।
যা তাদের গায়ে কাটা দেয়। Ça, c'est la plus belle chose qui peut arriver. যুগের পরিবর্তনের সাথে সাথে বার্তা পাঠানোর সরঞ্জাম থেকে পর্যটনের অন্যতম আকর্ষণীয় মাধ্যম হয়ে ওঠা এই আলফ্রন সুইজারল্যান্ডের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে বাঁচিয়ে রাখবে বলে আশা উদ্যোক্তাদের। নাবলুসের সংঘাতের জেরে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও নিরাপত্তা বাহিনীর সহিংসতা ও দমনপীড়ন যেন থামছেই না। রবিবার ভোরে নাবলুসের কুসরা গ্রামে সদ্য নির্মিত একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি সেটেলাররা। দেয়ালে এঁকে দেয় সহিংস স্লোগান ও ইহুদি প্রতিশোধের হুমকি। ধর্মীয় উপাসনালয়ে এমন হামলায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এটি একটি ধর্মীয় ও নৈতিক অপরাধ। তারা ডাকাত ছাড়া কিছু নয়, কারণ পৃথিবীর কোনো স্বাভাবিক মানুষ কোনো ধর্মীয় উপাসনালয়ে আগুন দিতে পারে না। পানি খাওয়ার জন্য উঠে দেখলাম জানালার বাইরে লাল আলোর ঝলকানি। তারা ততক্ষণে আগুন ধরিয়ে দেয়ালে হিব্রু ভাষায় গ্রাফিটি এঁকে ফেলে। আমরা বের হতেই তারা জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, গাড়ির শব্দ এড়াতে পায়ে হেঁটে এসে হামলা চালায় উগ্র বসতি স্থাপনকারীরা। প্যালেস্টাইন অথরিটি জানিয়েছে, কুসরা গ্রামে এদিন আরও একটি মসজিদে আগুন দিয়েছে তারা। এদিকে নাবলুসের তাল গ্রামে সাম্প্রতিক সহিংসতার জেরে হেব্রন ও রামাল্লায় প্যালেস্টিনিয়ানদের মূল সড়কে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দখলদার বাহিনী। শহরের সবকটি প্রবেশপথ ধাতব গেট দিয়ে বন্ধ করে দেয়ায় হেঁটে কিংবা ঘোড়ার গাড়িতে চড়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, এই পদক্ষেপ কট্টর ডানপন্থী ইসরায়েলি সরকারের চরম উস্কানিমূলক ও সুপরিকল্পিত উচ্ছেদের অংশ। আজ তারা চেকপয়েন্টগুলোতে কঠোরতা বাড়িয়েছে এবং দুঃখজনকভাবে হেব্রনের সব প্রবেশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এটি ইসরায়েলি দখলদার ও তাদের কট্টর ডানপন্থী সরকারের নীতি, যাতে প্যালেস্টিনিয়ানদের ওপর চাপ সৃষ্টি করে ধীরগতির উচ্ছেদ নিশ্চিত করা যায়। অন্যদিকে তালগ্রামে এদিন তল্লাশি অভিযানে সাধারণ প্যালেস্টিনিয়ান ও সাংবাদিকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। তীব্র কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়া রোগীদের চিকিৎসা দিতে গিয়ে বাধার মুখে পড়েন স্বাস্থ্যকর্মীরাও। ইসরায়েলি বাহিনী বসতি স্থাপনকারীদের সুরক্ষা দিতেই আমাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুটতে থাকে। শ্বাসকষ্টে ভোগা প্যালেস্টিনিয়ান সাংবাদিক সহ অনেককে আমরা চিকিৎসা দিয়েছি। এখানকার মানুষ গতকালের ঘটনায় ভীষণ আতঙ্কে রয়েছে। গ্রামের প্রায় 8টি বাড়ি এবং বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের তালগ্রামে শুক্রবার সেটেলারদের সাথে সংঘাতে 4 প্যালেস্টিনিয়ান ও 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পুরো নাবলুসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তালগ্রাম থেকে এ পর্যন্ত প্রায় 70 জন প্যালেস্টিনিয়ানকে আটক ও জিজ্ঞাসাবাদ করেছে দখলদার বাহিনী। ইউরোপের অন্যতম বৃহত্তম মুক্ত উৎসব ক্রিস্টোফার স্ট্রিট ডে বা প্রাইড প্যারেডের আনন্দ এক মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় এক নৃশংস হামলায়। শনিবার রাতে বার্লিনের টিয়ার গার্টেন পার্কের কাছে একটি দ্রুতগতির সাদা গাড়ি উৎসবমুখর মানুষগুলোর ওপর উঠে যায়। পরবর্তীতে গাড়িটি একটি গাছে ধাক্কা খেলে হামলাকারী পালিয়ে যাবার চেষ্টা করে এবং ধারালো অস্ত্র দিয়ে সে সময় বেশ কয়েকজনকে আঘাত করেন। হামলায় একজন নারীর প্রাণহানির পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পলাতক অপরাধীর নাম আব্দুল বালুট। সে 21 বছর বয়সী লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক এবং আগে থেকেই কট্টরপন্থী মনোভাবের কারণে পুলিশের নজরদারিতে ছিল। তাকে ধরতে বিমানবন্দর, ট্রেন স্টেশন সহ আন্তর্জাতিক সীমান্তগুলোতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোরব্রিন্ড জানান, ঘটনার সব তথ্য প্রমাণ ইসলামপন্থী জঙ্গি হামলার দিকে ইঙ্গিত দিচ্ছে। আমরা এখানে যা দেখছি তার সব তথ্য প্রমাণই ইঙ্গিত দিচ্ছে যে আমরা একটি ইসলামপন্থী সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছি। সন্দেহভাজন পলাতক আব্দুল বালুটকে ধরতে বার্লিন ও ফেডারেল পুলিশ যৌথভাবে সর্বোচ্চ শক্তিতে মাঠে নেমেছে। স্টেশন, বিমানবন্দর ও সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগীদের পরিবারের পাশে দাঁড়িয়ে সংহতি জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। একই সাথে কোনো হুমকিতে নতি স্বীকার না করে মুক্ত ও স্বাধীন সমাজ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এই ঘৃণ্য সন্ত্রাসী হামলার ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। দ্রুত ব্যবস্থা নিয়ে বড় বিপদ এড়ানোর জন্য উদ্ধারকর্মীদের ধন্যবাদ। এই হামলা চালিয়ে আমাদের সমাজকে বিভক্ত করার এবং আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু আমাদের ভয় দেখানো যাবে না। এই নির্মম ঘটনার পর নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিখ্যাত ব্রান্ডেনবার্গ গেটের সামনে সমাবেত হন শত শত মানুষ।
ফুল, মোমবাতি আর ব্যানার হাতে সহিংসতার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান তারা। ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্বের নানা প্রান্ত থেকে এই হামলার তীব্র নিন্দা ও সংহতি জানানো হয়েছে। তবে পলাতক সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পুরো দেশে নিরাপত্তা নিয়ে এক ধরনের চরম অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা বিরাজ করছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ 3টি জেলায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। রবিবার রাতভর বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বহুতল আবাসিক ভবন ও গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় রাজধানীর আকাশ। কিয়েভের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভেও চালানো হয়েছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। বান্দেরোল নামক এক ধরনের মরণাস্ত্রের আঘাতে মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায় একাধিক বসতবাড়ি। সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে 40 বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে তার 10 বছরের ছেলেকে। প্রথমে একটি ক্ষেপণাস্ত্র পাশ দিয়ে উড়ে গেল আর দ্বিতীয়টি ঠিক এখানেই আঘাত হানে। আমি জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করতেই জানালার ফ্রেমটা আমার গায়ের ওপর এসে পড়ে। সৌভাগ্যবশত সামান্য কেটে যাওয়া ছাড়া আমার বড় কোনো ক্ষতি হয়নি। দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়াতেও একটি পেট্রোল পাম্প লক্ষ্য করে বিমান থেকে গাইডেড বোমা হামলা চালায় রুশ বাহিনী। এতে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা যান একজন পুরুষ। এছাড়া নিপ্রোপেট্রোভস্ক, খেরসন এবং সুমি অঞ্চলেও রুশ হামলায় প্রাণ হারিয়েছেন একাধিক বেসামরিক মানুষ। আমরা যখন আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিলাম তখন বিকট একটি শব্দের বিস্ফোরণ শুনতে পাই। 5 মিনিট পর বাইরে এসে দেখি চারপাশ আগুনে জ্বলছে। সময় মতো নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছিলাম বলেই আজ আমরা জীবিত বেঁচে আছি। সংঘাতের তীব্রতা বাড়ার মধ্যে একটি বিরল কূটনৈতিক বার্তা পাঠিয়েছেন কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণরা এভাবে মারা যাওয়া একটি লজ্জাজনক বিষয়। তবে ক্রেমলিন কাজাকিস্তানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ স্থগিত করা কোনোভাবেই সম্ভব নয়। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমা মিত্রদের কাছে আবারও দ্রুত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সাথে তিনি সতর্ক করে বলেছেন, মস্কো নতুন করে কুরস্ক অঞ্চলে নর্থ কোরিয়ার আরও 30,000 সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে, যা কেবল ইউক্রেন নয়, সমগ্র এশিয়ার নিরাপত্তার জন্যই এক বিশাল হুমকি।